এখন এনকোয়ারি এত ইজি হয়ে গেছে না, একটা সুতো পেলে গোটা পোশাক খুলে নেওয়া যায়। নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদেরই গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে মিতিন একটি খুনির সন্ধানে এই সিনেমাটির রিভিউ করে শোনাবো। এবার প্রশ্ন হচ্ছে প্রথমেই যে ক্রিসমাসের সময় সিনেমাগুলো আমাদের কাছে উঠে আসে, সেই সিনেমাগুলো মূলত একটু পারিবারিক সিনেমা হয় বা যেখানে বাচ্চাদের ভালো লাগার বিষয় আছে সেগুলো জড়িয়ে থাকে। তা এখানে চারটি সিনেমার প্রশ্ন কিন্তু প্রায় 6 মাস আগে থেকেই উঠে এসেছিল। একটা প্রজাপতি 2, দ্বিতীয়টি লহ গৌরাঙ্গের নাম রে, তৃতীয়টি কাকাবাবু এবং চতুর্থটি মিতিন মাসি। তবে মিতিন মাসি নামটা কিন্তু অনেক সময় পরে ইনক্লুডেড হয়, কিন্তু কাকাবাবুর নামটি সবার ওপরে ছিল। আমরা পুজোর সময়ও জানতাম যে কাকাবাবু মানে বিজয়নগরের হিরে এই 2025-এর ক্রিসমাসে মানে 25শে ডিসেম্বরের আশেপাশে মুক্তি পেতে চলেছে। কিন্তু হঠাৎ করে নতুন যে কমিটি হয়েছে তাদের নিয়ম নীতি রক্ষা করতে গিয়ে সেই সিনেমাখানিকেই সরিয়ে এই মিতিন একটি খুনির সন্ধানে সিনেমাটি যুক্ত হয়ে গেল। বেশ, ভাবলাম যে না, একটা অন্য রকমের সিনেমা হবে যেখানে বাচ্চাদের কিছু কথা বলা হবে বা পারিবারিক কিছু গল্প থাকবে। গোয়েন্দা সিরিজের মধ্যে যে পরিবারতন্ত্রের বিষয়টা উঠে আসে না তা কিন্তু নয়, তবে এর মধ্যে বেশিরভাগ সময় আমরা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট পেয়ে গেলাম। আর এই অ্যাডাল্ট কন্টেন্টগুলো এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির যে সময়সীমা, এই সময়ের মধ্যে যে মুক্তি দেওয়ার যুক্তি সেটা খুঁজে পেলাম না। এবার চলে আসি সরাসরি এই মিতিন মাসি সিনেমাটির কথায়। পরিচালক অরিন্দম শীল 2019, 2023, তারপরে 2025 এই মিতিন মাসি সিরিজ নিয়ে এলেন। মিতিন মাসি সিরিজের আগের গল্পগুলি আমরা দেখেছি, হ্যাঁ, মানুষের কাছে সমাদৃত হয়েছে। এবার এই তৃতীয় গল্পটি যখন এসে পৌঁছালো তখন আমাদের একটু আশা বেশি ছিল। টিজার ট্রেলারে যেভাবে তুলে ধরা হয়েছিল তাতে আশা জাগরিত যে হয়নি সেটা বলতে পারবো না। সিনেমাটা দেখতে গিয়ে হতাশ হলাম পরিষ্কারভাবে বলতে পারবো না, তবে সুচিত্রা ভট্টাচার্যের গল্পের ওপরে তো এই সিনেমাটি তৈরি হয়েছে। আমরা জানি যে কোনো কালোজয়ী উপন্যাস, গল্প বা কাব্যের ওপরে যখন একটা সিনেমা তৈরি হয় তখন সমসাময়িক করে তোলার প্রয়োজনে অনেক সময় কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। এবার এই মিতিন মাসি সিরিজের গল্পগুলির মধ্যে যেটা সব থেকে ভালো লাগার সেটা হচ্ছে মহিলা গোয়েন্দা। এইবার এই সিনেমাটি দেখতে গিয়ে যেটা ভালো লাগার সেগুলো বলি, সেটা হচ্ছে কোয়েল মল্লিককে যথারীতি ভালো লেগেছে। খুব কম অ্যাকশন সিকোয়েন্স দেওয়া হয়েছে, সেগুলি ভালো লেগেছে। কোয়েল মল্লিকের পরে আমার ব্যক্তিগতভাবে যার অভিনয় ভালো লেগেছে তিনি হলেন অনুসুয়া মজুমদার। রুকসাত আরা বেগম, পিনাকির মা, যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রটিকে যেহেতু তিনি একজন উচ্চমানের অভিনেত্রী, খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। খুব অল্প সময় আমরা তাকে স্ক্রিন শেয়ার করতে দেখলাম, কিন্তু যতটুকু পেলাম সত্যি ভালো লাগতে হবে। পাশাপাশি পিনাকি বাসু, পিনু বা ছোটে নবাব এই চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। অন্যান্য জায়গায় সাহেব চট্টোপাধ্যায়কে যেভাবে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে যে চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়কে ব্যবহার করা হয়েছে তার যে রূপ, তার যে গঠন, সেই অনুযায়ী এই চরিত্রটি তার সঙ্গে খুব ভালোভাবে গেছে। আর এই ক্ষেত্রে বলবো অন্যান্য চরিত্র বা অন্যান্য সিনেমায় তার যা অভিনয় দেখেছি সেই তুলনায় এখানে তার অভিনয় অনেকটা ভালো লাগা কাজ করেছে। আর একজনের কথা বলতে হবে, ছোট্ট চরিত্রে তিনি বহু সিনেমায় অভিনয় করেন, সেই সতাব ফাইজারের কথায়। সত্যেন বসু বা পিনাকির দাদার চরিত্রে তিনি অভিনয় করেছেন। এখানে গল্প বলার মতো বিশেষ কিছু নেই। একটি খুনির সন্ধানে বললেই বোঝা যায় যে এমন একটা খুন সংঘটিত হয়েছিল, যেই খুনের পিছনে যে খুনি জড়িত বা খুনিরা জড়িত তাদের সন্ধান করার জন্যই মিতিন মাসিকে নিয়ে এই সিনেমাখানি। পরিচালক অরিন্দম শীল এই সিনেমায় অনেক কিছুকে খুব গুরুত্ব দেননি বলেই মনে করি। প্রথম কথা, এই সিনেমার যে চরিত্র চিত্রায়ন করা সেগুলোকে যে একটু করে তুলে ধরা না করে একেবারে সপাটে 4-6 মারার মতন তাদের নিয়ে চলে এসছেন।
তাদেরকে একটু বুঝে ওঠার আগেই তাদের চরিত্রগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমার বড্ড বেশি চোখে লেগেছে। আরেকজনের কথা বলি, দুলাল লাহিড়ী, ওই সিম্ফনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার। তিনি এই সাহেব চ্যাটার্জি বা পিনাকি বাসুর আগের থেকেই, মানে তার বাবার আমল থেকেই এই ম্যানেজার পদে ছিলেন, কিন্তু চরিত্র চিত্রায়নের অবহেলা থাকলেও তিনি যেভাবে তার চরিত্রটাকে তুলে ধরেছেন সেটা অনেকটা ভালো লাগা কাজ করেছে। এই সিনেমার মূল আকর্ষণ কিন্তু কোয়েল মল্লিক। কোয়েল মল্লিককে দেখতে যারা যারা সিনেমাখানি গেছেন তাদের মোটের ওপর ভালো লেগেছে। আমি পূর্ণ প্রেক্ষাগৃহে নন্দনে এই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছিলাম। আমি বলবো প্রত্যেকটি দর্শক কিন্তু করতালি দিয়ে বিভিন্ন সময়, বিশেষ করে একেবারে সিনেমার শেষে এই সিনেমাটিকে উদযাপন করেছেন। সেখানে ভালো লাগা কাজ করে নিশ্চয়ই। এবার কেউ অন্তর থেকে করেছেন বা বাড়ি ফিরে আবার সোশ্যাল মিডিয়ায় তাদের রাগ বা না ভালো লাগা উগলে দেবেন, সেটার দায়িত্ব তো আমি নিতে পারি না। স্বচক্ষে যেখানে দাঁড়িয়ে যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবার ব্যক্তি বিশেষে প্রত্যেকটি সিনেমার ক্ষেত্রেই আলাদা আলাদা মতামত আসবেই, কেননা সমালোচনা বিশেষ প্রয়োজন। এবার সমালোচনার ভাষাটা, সমালোচনার দিকভঙ্গিটা, সেটা একটু মার্জিত হওয়াটাই আমি মনে করি প্রয়োজন। ভদ্রভাবে, মার্জিতভাবে যদি দুটি কথা বলা যায়, তাহলে যারা এই সিনেমা তৈরি করছেন বা ধরুন নাটকও তৈরি করেন, তাদের পক্ষে সুবিধা হয় যে কোন জায়গাটা মেরামত করতে হবে। আগামী দিনে কোনো কাজ করতে গেলে সেই মেরামতিটার বিশেষ প্রয়োজন হয়। আবার ফিরে আসি এই সিনেমার কথায়। এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন বা গানের মধ্যে বলুন, বেশ কিছু এমন সঙ্গীতের ব্যবহার রয়েছে যেগুলো ভালো লাগেনি একবারে বলা যাবে না, কেননা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া রয়েছে, আবার পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতেরও প্রভাব রয়েছে। এই কারণে প্রত্যেকটি দর্শক আলাদা আলাদা মনোভাব নিয়ে যান। প্রত্যেকের পছন্দ এক না হলেও গানগুলো প্রত্যেকের যে মোটামুটি ভালো লাগবে সেটা পরিষ্কার। এবার চলে আসি এই সিনেমার খারাপ দিকের কথায়, সেটাই একটু বড়। প্রথমেই বলি, যে বিষয় দিয়ে এই সিনেমাখানি শুরু করা হলো সেই বিষয়টা কিন্তু আর পরবর্তী সময় থাকলোই না। শিশু ও নারী পাচার আন্তর্জাতিক চক্র, তাতে পুলিশ এবং একজন নারী গোয়েন্দা এক সুরে বেঁধে ফেলেছেন নিজেদেরকে, কিন্তু ওই সামান্য কয়েকটি দৃশ্যের মধ্যেই সেই শিশু এবং নারী পাচার চক্রের সমাধান সূত্র বেরিয়ে গেল। এটার পরেও ভেবেছিলাম যে এই বিষয়ে আর দু চারটি দৃশ্য হয়তো মাঝে মাঝে উঠে আসবে, কেননা কোনো পুলিশ বা কোনো গোয়েন্দা একটি মাত্র বিষয় নিয়ে বা একটি মাত্র কেস নিয়েই কিন্তু হ্যান্ডেল করেন না। বিভিন্ন সময় একাধিক বিষয় নিয়ে, একাধিক কেস নিয়ে তাদেরকে লড়াই করতে হয়, তাদেরকে মনোনিবেশ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেই ওই একটি খুনের বিষয় মিতিন মাসির কাছে চলে এলো, তারপরেই যেন সমস্ত ভাবনাটা ওই খুন কেন্দ্রিক হয়ে গেল। 2015 সালে সুচিত্রা ভট্টাচার্য গত হয়েছেন। এ গল্প নিশ্চয়ই করে তার অনেক আগে লেখা। সেই সময় মোবাইল ফোনও তো ছিল না সেইভাবে, যেভাবে আজকে 2025-এ এসে প্রত্যেকটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেই সময় ম্যাক্সিমাম মানুষের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না। প্রত্যেকটি জায়গায় ওই কিপ্যাড ফোনকেই পাওয়া যেত। তাহলে আজকে যেভাবে এই ফোনের ওপর ভরসা করে এই সিনেমাখানি তৈরি হলো, সেইটা নিশ্চয়ই করে সুচিত্রা ভট্টাচার্য তার গল্পের মধ্যে প্রশ্রয় দেননি যে সব কিছুই নির্ভর করবে ওই কল লিস্টের ওপরে বা ওই ফোনটা কোন লোকেশন থেকে করা হয়েছিল। এবার আসি থ্রিলার ধর্মী বা এই গোয়েন্দা রহস্যের উদ্ঘাটনের যে সিনেমাগুলি আমরা দেখে অভ্যস্ত, তাতে প্রথম প্রয়োজন হয় যাতে প্রেডিক্টেবল না হয়ে যায় গল্পখানা। মানে একটি খুনির সন্ধানে তো খুন তো অনেকগুলো হয়নি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খুনের মধ্যে নিজেকে একেবারে নিয়োজিত করতে গিয়ে ঘেটে যাচ্ছে। একটু প্রেডিক্টেবল হয়ে গেলে গল্পটা আর বাকি সিনেমাটা দেখার ইচ্ছাটা কিন্তু সেইভাবে থাকে না। মিনিট 15-20 মধ্যেই আমরা বুঝে গেছিলাম প্রত্যেকেই যে এই খুনের পেছনে আসল রহস্যটা কি, বা কে বা কারা এই খুনের পেছনে থাকতে পারেন। এইখানেই আমি মনে করব
পরিচালক সত্তার মৃত্যু ঘটে গেছে। আমরা এও জানি গোয়েন্দাকে কিন্তু হায়ার করতে হয়, গোয়েন্দা নিজে থেকে কোনো কাজে একেবারে এগিয়ে যান না, আর গোয়েন্দার কথায় পুলিশ চলেন না, আর পুলিশের কথায় গোয়েন্দা কিন্তু চলবেন না, একে অপরের পরিপূরক হবেন। এই ক্ষেত্রে কিন্তু সেরম বিষয় উঠে আসেনি, বড় একপেশে হয়ে গেছে। গৌরব চক্রবর্তী এসিপি সঞ্জীবের চরিত্রে অভিনয় করেছেন। তিনি যে চরিত্রটা পেয়েছেন সেটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে তোলা যেত, কিন্তু তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি বলে বলবো, কেননা তাকে অনেকটা নিষ্প্রভ মনে হয়েছে। কিন্তু চরিত্র যদি এটাই হয় তাহলে আমি বলবো তার অভিনয়ও মনে রাখার মতো। কিন্তু ওই যে চরিত্রটাকে জাস্টিফাই করতে পারছি না, ঠিক মেনে নিতে পারছি না দর্শক হিসাবে, সেই কারণেই মনে হচ্ছে যে এই চরিত্রটার কতটা প্রয়োজন ছিল। একজন এসিপি কি একজন গোয়েন্দার কথায় ওঠা বসা করেন? টুপুর চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে বেশ ভালো লেগেছে, সম্ভবত তার নাম লেখা চ্যাটার্জি। সেই জায়গায় সুচিত্রা ভট্টাচার্যের গল্পের মধ্যে যেহেতু লেখা রয়েছে তিনি একজন স্কুল ছাত্রী, সেই হেতু সেই স্কুল ছাত্রীর যে ধরনের অভিব্যক্তি, যে ধরনের সংলাপ হওয়া উচিত, সেই জায়গায় যে একটা সার্থকতা উঠে এসেছে, এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার যে ওই চাইল্ডিশ ভাব, সেটা কিন্তু ভালো লাগা কাজ করবে। পার্থর চরিত্রে শুভ্রজিৎ দত্ত, এখানেও অনেক প্রশ্ন আছে। শুভ্রজিৎ দত্তকে ওরমভাবে এক জায়গায় বসিয়ে রেখে রেখেই সংলাপ বলানো, মাঝে মাঝে কিছু যোগ করে দেওয়া, যে এমনই কিছু কথা বললেন যেই কথা এমনভাবে বলেছেন যে ওটাকেই স্মরণ করে এই ইনভেস্টিগেশনটা এগিয়ে যেতে পারে, এরকমটা কিন্তু হয় না। আমি জানি না, যতটুকু গোয়েন্দার গল্প পড়েছি বা সিনেমা দেখেছি, এত সহজে সবটা হয়ে যায়। যেমন সংলাপেও রয়েছে, বর্তমান দিনে যে কোনো ইনভেস্টিগেশন খুব সহজে হয়ে যায়। এটা কোয়েল মল্লিকের সংলাপ, তাহলে যদি খুব সহজে হয়ে যায় তাহলে সেই গোয়েন্দা চরিত্রের সম্বলিত সিনেমাখানে আমরা দেখতে যাব কেন? আর কেন এই সংলাপ থাকবে সিনেমার মধ্যে? অতি সহজেই একেবারে রহস্য উদ্ঘাটন করা যায়, সেটা খুনের মতন রহস্য। এই জিনিসগুলো কিন্তু আমি বলবো বড় ছেলে মানুষই হয়ে গেছে। যিনি সংলাপ লিখেছেন বা যিনি পরিচালক, তাদের একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। আরেকটি প্রশ্ন, একজন স্ত্রী তার স্বামীকে পাচ্ছেন না, এক রাত পার হয়ে গেছে, অবশেষে যখন একটা ক্লিউ পাওয়া গেল যে তাদেরই অন্য কোনো ফ্ল্যাটে তার স্বামী থাকলেও থাকতে পারে, সেখানে যাওয়া হলো, দরজা খুলে ঢোকা হলো, তখন কিন্তু তার ডেড বডি দেখার পরে সেই স্ত্রীর যে অভিব্যক্তি বা যে অভিনয়ের দরকার ছিল, সেটা এখানে ফুটিয়ে তোলানোই হলো না। তিনি ড্যাং ডাডাং ড্যাং করে নিজের গাড়িতে করে কারোর সঙ্গে কোনো কথা না বলে এমন আত্মগরিমা দেখিয়ে বেরিয়ে চলে গেলেন, সেখানেই তো সন্দেহ দানা বেঁধে যায় যে ইনি এতটা কঠোর বা কঠিন হলেনটা কি করে। সবের ওপরে একটা গোয়েন্দা গল্প দেখতে গেলে যেটা টেনশন থাকে, সেই টেনশনটা দর্শকের মনে তৈরি করা সম্ভব হয়নি। এইটাই বলার ছিল, এর থেকে বেশি এই সিনেমাটি নিয়ে বলার কিছু নেই। তবে একটা কথা বলছি, কোয়েল মল্লিক এই এক বছরে 3খানি সিনেমা নিয়ে এলেন, সেই সিনেমা 3টির মধ্যে এটি সবথেকে কমজোরি সিনেমা তার সাপেক্ষে হয়ে রইল, কিন্তু তার অভিনয়ের সাপেক্ষে নয়। তিনি যে অভিনয় করেছেন আমি বলবো খুব ভালো লেগেছে আমার। তার অভিনয় দিয়ে এইটুকু বলতে পারবো, এই মিতিন মাসি চরিত্রে তাকে ছাড়া এই মুহূর্তে আর কাউকে ভাবা যাচ্ছে না। এইটুকু বলেই এই ভিডিওখানি শেষ করলাম। ভালো লাগুক না লাগুক, আমার তো কথা বলার, বক্তব্য রাখার অধিকার আমি ফলিয়েছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।